আসসালামু আলাইকুম এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের একটি নতুন ভিডিও লেসনে। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আশা করছি আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও লেসন আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। এই লেসনটি যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে এবং যারা চাকরি পরীক্ষা দিবে, জব সিকার্স যারা, এবং যারা বিভিন্ন লেভেলে পড়াশোনা করছো, তাদের প্রত্যেকের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও। সো আশা করছি লেসনটি প্রত্যেকের জন্য একটি এনজয়েবল লেসনে পরিণত হবে। সো স্টে কানেক্টেড, আই উইল কাম ব্যাক সুন। বন্ধুরা, আমরা তাহলে প্রথমেই জেনে নিই সিকোয়েন্স অফ টেন্স বলতে কী বুঝি। সিকোয়েন্স অফ টেন্স হচ্ছে একটি বড় বাক্যের মধ্যে দুটো ক্লজ থাকবে, সেখানে একটি ক্লজ কোন টেন্সে হলে অপর ক্লজটি কোন টেন্স হবে, মূলত সেটি হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স। সো আমাদেরকে তাহলে প্রথমত জানতে হবে ক্লজ কি। ক্লজ হচ্ছে একটি বড় বাক্যের অংশ যেখানে একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। ওকে, সো আমরা যদি প্রথম এক্সাম্পলটার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি হি সেজ, এটি একটি ক্লজ, কারণ এখানে হি হচ্ছে সাবজেক্ট এবং সেজ হচ্ছে একটি ভার্ব, এবং দ্যাট হি উইল পাস এটি আরেকটি ক্লজ, এবং যেখানে হি একটি সাবজেক্ট, উইল অক্সিলারি ভার্ব এবং পাস আরেকটি ভার্ব, তার মানে এটি একটি ক্লজ। এখন ক্লজ আবার দুই ধরনের, প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমরা একটু জেনে নিই প্রিন্সিপাল ক্লজ কোনটি, সাবঅর্ডিনেট ক্লজ কোনটি, কারণ আমার এই পুরো ভিডিও জুড়ে প্রত্যেকটা বাক্যের মধ্যে, প্রত্যেকটা এক্সাম্পলের মধ্যে আপনি দেখবেন দুটো ক্লজ থাকবে, একটা প্রিন্সিপাল ক্লজ আর একটি সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে প্রথমে আমরা জেনে নিই প্রিন্সিপাল ক্লজ কোনটি। যে ক্লজটি স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে সেটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। যেমন হি সেজ বললে যে কেউ বুঝতে পারে এটি হচ্ছে একটি প্রিন্সিপাল ক্লজ, স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে। কিন্তু দ্যাট হি উইল পাস থেকে আমরা যদি অর্থ করি যে সে পাস করবে, এই কথাটি অর্থপূর্ণ নয়, কারণ এটি অর্থ পড়তে গেলে অপর ক্লজের উপর নির্ভর করতে হয়। কাজে এটি হচ্ছে একটি ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। এখন আমরা সিকোয়েন্স অফ টেন্সের প্রথম নিয়মটা দেখব। সিকোয়েন্স অফ টেন্সের প্রথম নিয়মে যেটা বলা হচ্ছে, যদি প্রিন্সিপাল ক্লজটি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট হয়, অপর ক্লজটি যে কোনো টেন্সে হতে পারে। যেমন আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা এক্সাম্পলের মধ্যে প্রিন্সিপাল ক্লজটি প্রেজেন্টে আছে এবং লাস্টেরটা ফিউচারে আছে, পরবর্তীগুলো যে কোনো টেন্সে হয়েছে। রুল 2, আমরা দ্বিতীয় নিয়মটাতে যেটা দেখতে পাচ্ছি, প্রিন্সিপাল ক্লজ যখন পাস্ট টেন্সে হয় তখন সাবঅর্ডিনেট ক্লজটি করেসপন্ডিং পাস্ট টেন্স হয়। যেমন আমার এখানে আমার আগের স্লাইডে যে সেন্টেন্সগুলো লিখেছিলাম ঠিক সেই সেন্টেন্সগুলোকে এখানে পরিবর্তন করে জাস্ট পাস্ট টেন্সে লিখেছি। দেখুন, আগে ছিল হি সেজ, এখানে লেখা হয়েছে হি সেড, আগে ছিল আই নো, এখানে লেখা হয়েছে আই নিউ। সো প্রত্যেকটা জায়গায় দেখুন এখানে প্রিন্সিপাল ভার্বগুলোকে পাস্ট টেন্স করা হয়েছে। তখন আমার এখানে পরবর্তী ক্লজ যেটা রেড মার্কিং করা আছে, প্রত্যেকটা বাক্য দেখুন পাস্ট টেন্সে তো হবেই, তবে অনুরূপ পাস্ট টেন্সে লিখতে হবে বা করেসপন্ডিং পাস্ট টেন্সে হবে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন করেসপন্ডিং পাস্ট টেন্সটা কী? করেসপন্ডিং পাস্ট টেন্সটা হচ্ছে অনুরূপ পাস্ট টেন্স। দ্যাট মিন্স আমরা যদি ক্যান দেখি তাহলে সেটা কুড হবে, মে থাকলে সেটা মাইট হবে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট থাকলে সেটা পাস্ট পারফেক্ট হবে। এক কথায় আমরা যে ন্যারেশন পরিবর্তনের যে নিয়মগুলো ফলো করেছিলাম সেই ন্যারেশন রুলগুলো এখানে অ্যাপ্লাই। যেমন আমরা প্রথম এক্সাম্পলটার দিকে যদি তাকাই তাহলে দেখুন হি সেইড দ্যাট হি উড পাস, এখানে হি সেইড, এখানে সেইড ভার্বটি হচ্ছে আমার পাস্ট টেন্স। কাজে আমার এখানে এর পরবর্তী যে ক্লজটি লেখা হয়েছে এখানে হি উইল পাস লেখা যাবে না, এটা লিখতে হবে উইল ভাবলে তাহলে হবে উড, যদি এখানে ক্যান যদি থাকতো তাহলে হয়ে যেত কুড, এভাবেই লিখতে হবে। রুল 3, এখানে দেখুন আমার যখন প্রিন্সিপাল ক্লজটি পাস্ট টেন্স হয়েছে, আমার সাবঅর্ডিনেটিং ক্লজগুলো সবকটি কিন্তু প্রেজেন্ট টেন্সে লেখা হয়েছে। কিন্তু কেন? এর কারণ হচ্ছে আমার সাবঅর্ডিনেটিং ক্লজগুলো সবগুলো দেখুন এরিথমেটিক্যাল ট্রুথ অর সায়েন্টিফিক্যালি ট্রুথ অর ইউনিভার্সাল ট্রুথ। তার মানে আমরা নিয়মটা মনে রাখবো, যদি প্রিন্সিপাল ক্লজ যদি
পাস্ট টেন্সেও হয়, আমার সাবঅর্ডিনেটিং ক্লজের কথা যদি স্টেটমেন্টটা যদি আমার ইউনিভার্সাল ট্রুথ অর সায়েন্টিফিক্যাল ট্রুথ অর এরিথমেটিক্যাল ট্রুথ এরকম সেন্টেন্স হয়, তাহলে সেক্ষেত্রে আমার টেন্সের কোনো পরিবর্তন হবে না। দ্যাট মিনস এটা সর্বদা প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। যেমন আই সেইড দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা কখনো পাস্ট টেন্সে লেখা যাবে না। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট এটা প্রেজেন্ট টেন্সেই থাকবে। আই নিউ দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড, তার মানে এটা কখনো দ্য আর্থ ওয়াজ রাউন্ড লেখা যাবে না, এটা সর্বদা দ্য আর্থ ইজ রাউন্ড লিখতে হবে। ওকে, কারণ এখানে রেড মার্কিং করা বাক্যগুলো কোনোটা না কোনোটা হয় গাণিতিক সত্য, না হয় বৈজ্ঞানিক সত্য, অথবা চিরন্তন সত্য। কাজে এই ধরনের চিরন্তন সত্য, গাণিতিক সত্য স্টেটমেন্ট যদি সাবঅর্ডিনেটিং ক্লজে থাকে, সেক্ষেত্রে প্রিন্সিপাল ক্লজ যেই টেন্সেরই থাকুক না কেন, এটা সর্বদা প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। রুল 4, বন্ধুরা, যদি সাবঅর্ডিনেটিং ক্লজটি যদি সো দ্যাট অথবা ইন অর্ডারদের দিয়ে যুক্ত হয়, সেক্ষেত্রে আমরা সিমিলার টেন্স ফলো করার চেষ্টা করব। অর্থাৎ সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাটের আগের অংশটি যদি প্রেজেন্ট টেন্সে হয়, পরের অংশটিও প্রেজেন্ট টেন্সে হবে। সে ফর এক্সাম্পল, হি স্টাডিজ মোর সো দ্যাট হি ক্যান সাকসিড ইন লাইফ। তাহলে এখানে দেখুন, এখানে হি স্টাডিজ, এই স্টাডিজ হচ্ছে আমার ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেই জন্য আমার সো দ্যাটের পরের ভার্বটি হি ক্যান লিখতে হয়েছে, এখানে কুড লেখা যাবে না। একইভাবে এর পরবর্তী এক্সাম্পলে দেখুন, যখন আমি স্টাডিজ ভার্বটাকে যখন স্টাডিড করেছি, তখন সো দ্যাটের পরে ক্যান শব্দটি পরিবর্তিত হয়ে কুড লিখতে হয়েছে। কাজেই মনে রাখবেন, যদি কোনো সেন্টেন্সের মধ্যে সো দ্যাট এবং ইন অর্ডারদের যুক্ত থাকে, সেক্ষেত্রে ফার্স্ট ক্লজটি যদি প্রেজেন্ট টেন্সে হয়, পরের ক্লজটিও প্রেজেন্ট টেন্স হবে। আগের ক্লজটি যদি পাস্ট টেন্স হয়, পরের ক্লজটিও পাস্ট টেন্স হবে। রুল 5, বন্ধুরা দেখুন, যদি কোনো সেন্টেন্স সিন্স অ্যাজ বিকজ দিয়ে যদি সাবঅর্ডিনেটিং ক্লজ শুরু হয়, সেক্ষেত্রে আমার অপর ক্লজটি সর্বদা আমাদের যেটা মনে রাখতে হবে সিমিলার টেন্সে লিখতে হবে। যেমন সিন্স হি ইজ টায়ার্ড, এই বাক্যটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি সিন্স যুক্ত ক্লজটি আমার প্রেজেন্ট টেন্সে আছে, কাজে পরবর্তী যে ক্লজটি সেটি অবশ্যই আমাকে প্রেজেন্টে লিখতে হয়েছে। যেমন হি ক্যানট ওয়াক, এখানে ক্যান হচ্ছে আমার প্রেজেন্ট ফর্ম। ওকে, এরপর যখন পরবর্তী এক্সাম্পলে দেখতে পাচ্ছি সিন্স হি ওয়াজ ইল, যখন সে অসুস্থ ছিল, যেহেতু সে অসুস্থ ছিল, হি কুড নট ওয়াক, সে হাঁটতে পারত না। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি সেন্সযুক্ত ক্লজটি আমার আছে পাস্ট টেন্সে, সে কারণে আমার পরবর্তী ক্লজটাতে হি ক্যান না লিখে আমাকে এখানে হি কুড লিখতে হয়েছে। কাজেই এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে, সিন্স অ্যাজ বিকজ যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে সিমিলার টেন্স ফলো করতে হবে। আর এক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখবেন, সেটি হচ্ছে এই সিন্স অ্যাজ বিকজ কিন্তু বাক্যের শুরুতে হতে পারে, মাঝামাঝি হতে পারে। যখন বাক্যের শুরুতে হবে ওই ক্লজটার পরে একটি কমা ইউজ হয়, আর যখন মাঝামাঝি ইউজ হয় তখন সাধারণত কমাটা ওমিট হয়ে যায়। বন্ধুরা, রুল 6, এই নিয়মটি সবথেকে ইংরেজি গ্রামারের জন্য ইম্পর্ট্যান্ট একটি রুল, সেটি হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সেস। আমরা যখন কোনো সেন্টেন্সে ইফ, আনলেস, প্রোভাইডেড, প্রোভাইডিং দ্যাট অথবা প্রোভাইডেড দ্যাট এই সমস্ত ফ্রেজগুলো যুক্ত থাকবে অথবা ওয়ার্ড যুক্ত থাকবে, সেক্ষেত্রে আমাদের যেটা মনে রাখতে হবে, ইফ যুক্ত ক্লজটি যদি আমার প্রেজেন্ট টেন্সে হয়, তাহলে অপর ক্লজটি অবশ্যই ফিউচার টেন্সে লিখতে হয়। অথবা আমি চাইলে সেখানে ফিউচারের পরিবর্তে মে, ক্যান অথবা মাস্ট ইউজ করতে পারি। যেমন সে ফর এক্সাম্পল, ইফ ইউ ডু নট স্টাডি ওয়েল, দেখুন এখানে যুক্ত ক্লজটি আমার আছে প্রেজেন্ট টেন্সে, আমি অপর ক্লজটি দেখুন এখানে রেড মার্কিং করে রেখেছি, ইউ উইল অথবা ইউ মে অথবা ইউ ক্যান ফেল, এইভাবে লিখতে হবে। অর্থাৎ উইল দিয়ে লিখতে পারেন সাবজেক্টের পরে, অথবা মে দিয়ে অথবা ক্যান দিয়ে এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখতে হবে। এবার পরবর্তী এক্সাম্পলে দেখুন, ইফ ইউ ডিড নট স্টাডি ওয়েল, এখন কিন্তু আমি যুক্ত ক্লজটি পাস্ট টেন্সে যখন লিখেছি, তখন আমাকে অপর ক্লজটি লিখতে হয়েছে, উইলের পরিবর্তে আমাকে লিখতে হবে উড, মেয়ের পরিবর্তে লিখতে হবে মাইট, ক্যানের পরিবর্তে লিখতে হবে কুড, এরপরে হবে ভার্বের বেস ফর্ম। এটি হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল।
ওকে, এবার দেখুন তৃতীয় উদাহরণে দেখুন, এটি হচ্ছে থার্ড কন্ডিশনাল। দেখুন এখানে আছে ইফ ইউ হ্যাড নট স্টাডিড ওয়েল, তার মানে এটা আছে আমার ইফ যুক্ত অংশটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। যখন আমার পাস্ট পারফেক্ট টেন্সে থাকবে আমার অপর ক্লজটিতে সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইড হ্যাভ হবে, এরপরে V3 হবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। যেমনটি আমরা দেখতে পাচ্ছি ইউ উড হ্যাভ ওর মাইড হ্যাভ ফেইল। রুল 7, কোনো সেন্টেন্সে অ্যাজ ইফ এবং অ্যাজ দো থাকলে অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর অর্থ হলো যেন, অর্থাৎ কোনো সেন্টেন্সের মাঝখানে যদি এই দুটো ফ্রেজ থাকে সেক্ষেত্রে আমার প্রথম ক্লজটি যদি প্রেজেন্ট টেন্সে হয় পরবর্তী ক্লজটি সাধারণত পাস্ট টেন্স হবে, আর অন্যদিকে যদি প্রথম ক্লজটি আমার পাস্ট টেন্সে হয় তাহলে পরবর্তী ক্লজটি আমার পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। ওকে, সে ফর এক্সাম্পল প্রথম উদাহরণ যদি আমরা দেখি, হি স্পিক্স, এখানে দেখুন হি স্পিক্স এর মধ্যে আমার ভার্বটি হচ্ছে স্পিক্স এবং এটা প্রেজেন্ট ফর্ম, এবং অ্যাজ ইফ যুক্ত ক্লজের মধ্যে দেখুন হি নো না লিখে আমরা এখানে লিখেছি হি নিউ। ওকে, আমরা দ্বিতীয় এক্সাম্পলটা একটু দেখি, হি বিহেভস অ্যাজ দো হি ওয়ার এ লিডার। তাহলে দেখুন এখানেও অ্যাজ দো এর আগের ভার্বটি হচ্ছে আমার বিহেভস, এটি হচ্ছে ভার্ব প্রেজেন্ট, যে কারণে পরবর্তী ক্লজটি হি ওয়ার এ লিডার, অর্থাৎ এটা পাস্ট টেন্সে লেখা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো এখানে ওয়ার কেন হয়েছে? এটিরও একটি নিয়ম আছে, সেটি হচ্ছে ইংরেজি গ্রামারের ভাষা এগুলোকে বলে আনরিয়েল কন্ডিশনাল, অর্থাৎ অ্যাজ ইফ, অ্যাজ দো এই সমস্ত ফ্রেজ দিয়ে যদি কোনো সেন্টেন্স হয় সেগুলো হচ্ছে আনরিয়েল কন্ডিশনাল। এই আনরিয়েল কন্ডিশনালের ক্ষেত্রে সাবজেক্টের সাথে সর্বদা আনরিয়েল অক্সিলারি ভার্ব হয়, যে কারণে এখানে যে কোনো সাবজেক্টের বেলায় তাহলে সর্বদা ওয়ার লিখতে পারি আমরা। ওকে, সো নেক্সট এক্সাম্পলটা আমরা দেখি, সর্বশেষ এক্সাম্পলটি। এখানে দেখুন হি বিহেভড অ্যাজ দো হি হ্যাড বিন আ লিডার। এখানে আমরা অ্যাজ দো এর আগের ভার্বটি দেখতে পাচ্ছি ভার্বের ফার্স্ট ফর্ম রয়েছে, যে কারণে আমার পরবর্তী ক্লজটি আমাকে পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হয়েছে। সকলের প্রতি একটি রিকোয়েস্ট, বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন, আর কমেন্টে অবশ্যই জানাতে ভুল করবেন না আপনারা আগামীতে কী ধরনের ভিডিও প্রত্যাশা করেন, কি গ্রামারের ভিডিও নাকি স্পোকেনের ভিডিও, তাহলে আমি সেই ধরনের ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ, আর যারা সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।